একজন ৮৪ বছর বয়সী সম্মানিত বিশ্বের দরবারে সমাদৃত ব্যক্তিত্ব বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তার জীবদ্দশার সবচেয়ে সম্মানজনক অর্জনগুলোর সিংহভাগই তার যোগ্যতা ও পরিশ্রমের ফসল। গত বছরের ৮ই আগস্ট ছাত্র জনতার রক্তে মাখা গণ আন্দোলনের তীব্র তোপের মুখে পড়ে স্বৈর সরকার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করার জন্য শপথ গ্রহণ করে এই নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব পালনের ৯ মাসের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা, দাবি দাবার নামে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম, খুন, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, আইন শৃঙ্খলার করুণ অবনতির মধ্য দিয়েও বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মানুষের প্রশস্ত প্রত্যাশার জায়গাটা ফিল আপ করার জন্য, বাংলাদেশের রাজনীতিতে নতুনত্বের সংস্কার করার জন্য, জুলাই আগস্ট রেভলিউশনের স্পিরিট ধরে রেখে বাংলাদেশকে শাসন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে গত ২২ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে গুজব ও গুঞ্জনের সংস্পর্শে স্বঘোষিত পদত্যাগ নামক শব্দের জন্ম হয়, যেখানে বলা হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ফুল ফ্রিডমে কাজ করতে না পেরে পদত্যাগ করার জন্য মনস্থির করছে। যদিও বিষয়টা আংশিক সত্যি, তবে এই বিষয়গুলোর মূল উদ্ঘাটন করতে গিয়ে আমি ব্যক্তিগতভাবে যে কারণগুলো ফাইন্ড আউট করে বের করছি তা কিন্তু বর্তমান বাংলাদেশের জন্য, তা বর্তমান প্রেক্ষাপটের জন্য কোনোভাবেই মঙ্গলকর নয়। দেখেন, আপনি যে পার্সপেক্টিভেই ভাবেন না কেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের এই প্রেক্ষাপটের জন্য খুবই এসেনশিয়াল। যেখানে জুলাই আগস্ট রেভলিউশনের পর পরাজিত শক্তিরা বাংলাদেশকে জঙ্গিবাদের নতুন আঁকড়া হিসেবে বিশ্বের দরবারে পরিচয় করে দিতে চেয়েছিল, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে তারা কোনোভাবেই সফল হয়ে উঠতে পারে নাই। যেখানে জুলাই আগস্ট রেভলিউশনের পর বাংলাদেশে বিকৃতভাবে খুন, রাহাজানি কিংবা গৃহযুদ্ধ শুরু হয়ে যাওয়ার কথা ছিল, অথবা বাংলাদেশের অর্থনীতি আগের চেয়েও আরো ফল হওয়ার কথা ছিল, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বুদ্ধিদীপ্ত শাসন কিংবা পরিচিতির কারণে তা হয়ে ওঠে নাই। আপনি কখনো ভেবে দেখেছেন বর্তমান বাংলাদেশ যে প্রেক্ষাপটে ফাংশন করতেছে, এই প্রেক্ষাপটে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করে চলে যায়, তাহলে বাংলাদেশের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? সেজন্য আমি মনে করি বর্তমান বাংলাদেশকে স্থিরভাবে ফাংশন করার জন্য বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সকল বিভাজন ভুলে গিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের জন্য একত্রিত হওয়া খুবই প্রয়োজন। না হলে দেখবেন অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশ সিরিয়া কিংবা লিবিয়ার মতো হয়ে যাবে।